শুরু করছি প্রেম বসন্ত। লিখনিতে হামিদা আক্তার ইভা হায়াত। পর্ব সংখ্যা ৩১। একটা কথা বলি আপু। নুসরাত মাথা নাড়ায়। নিশা বলে, শের ভাইয়া বোধ হয় সত্যি তোমাকে অনেক ভালোবাসে। নুসরাত চোখ রাঙিয়ে তাকালো নিশার দিকে, ধমকের স্বরে বলল, সংসার ভেঙেছে ১ বছরও হয়নি, এখন আমি ঢ্যাং ঢ্যাং করে আরেকটা সম্পর্কে জড়াবো? আমার গর্ভে একটা সন্তান বড় হচ্ছে, এটা কেন তোরা ভুলে যাচ্ছিস? আমার যদি কখনো মনে হয় একজন সঙ্গী দরকার, তখন তাদের বলতে হবে না, আমি নিজেই বলবো। আর আমার সোলমেট দরকার। নিশা শুকনো ঢোক গিলে মাথা নাড়ল, চুপি চুপি ঘর থেকে বেরিয়ে নিচে তাকিয়ে দেখল সার্থরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে বেলি বেগম গম্ভীর মুখে বসে আছেন। মাশফিক চৌধুরী ফিরেছেন খানিকক্ষণ আগে। কায়নাত রান্নাঘরে। নিশা গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। রান্নাঘরে গিয়ে দেখল কায়নাত দুধ গরম করছে নুসরাতের জন্য। বেহরুজ বেগম আশেপাশে কোথাও নেই। কায়নাত গ্লাসটা নিশার হাতে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে বেলি বেগমের পাশে বসলো। তার ঠিক ২ দিন পর কায়নাত ফুপুর বাসায় এলো। সোহানা বেগম চৌধুরী বাড়ি গিয়েছিলেন, দাওয়াত দিয়ে এসেছেন। কায়নাত সেদিন অর্ণকে মানাতে না পারলেও আজ মানিয়ে ঠিক চলে এসেছে ফুপুর বাসায়। সুরঞ্জনা ছাদে চুপচাপ বসে আছে ফ্লোরে। মুনিয়া নখ কামড়াচ্ছে। কায়নাত গায়ের শাড়ির আঁচল ভালো করে টেনে শরীরে পেঁচিয়ে বলল, ২ দিন পর বিয়ে, আর সুরঞ্জনা আপুর মন খারাপ কেন? মুনিয়া বলল, আপুর তো মত নেই এই বিয়েতে। মত নেই মানে? মানে খোকন ভাইয়ের সাথে আপু বিয়েটা করতে চায় না। কায়নাত বিস্মিত হয়ে সুরঞ্জনার দিকে তাকালো, বলল, এখন তো কিছু করার নেই, বিয়ে ঠিক হওয়ার আগে কেন বলনি? সুরঞ্জনা মাথা নাড়ায়। খানিকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, খোকন ছেলেটা ভালো, কিন্তু মন টানছে না আমার। কায়নাত খানিকক্ষণ উসখুস করে বলল, তা তো আমার বিয়ের সময়ও টানেনি, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সুরঞ্জনা জোরপূর্বক হাসল। মুনিয়া বলল, চিন্তা নেই, বিয়ের পর জামাইয়ের সাথে দিনরাত ভালোবাসা আদান প্রদান করলে সব ঠিক হয়ে যাবে। কায়নাত খিলখিল করে হেসে উঠল। সুরঞ্জনা চোখ পাকিয়ে তাকালো। নিচ থেকে মুনিয়ার এক ফুফাতো বোন এসে জানালো তাদের কিছু আত্মীয় এসেছে। কায়নাতের সবাই নিচে নেমে এলো। মুনিয়ার চাচারা এসেছে, চাচা চাচি, চাচাতো 2 ভাই। কায়নাত আগে থেকেই সবাইকে চেনে বলে সহজেই মিশে যেতে পারল। মুনিয়ার চাচি কায়নাতকে দেখে ভীষণ অবাক হয়েছেন। তিনি ভাবেননি কায়নাত এখানে থাকবে। বিয়েটা বেশি বড় করে হবে না বলে তেমন মানুষ আসবে না, নিকট আত্মীয় ছাড়া। যারা আসার বেশিরভাগ মানুষ বিয়ের দিনই আসবেন। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মহিলাদের দল সুরঞ্জনাদের ঘরে বসে গল্প করছিল। ঘরের আলো আলো ম্লান, হালকা হাসি ঠাট্টার শব্দে পরিবেশ জমে উঠেছে। মুনিয়া এক কোণে বসে ফোন নিয়ে ব্যস্ত। সুরঞ্জনা মুখ নিচু করে খাটে হেলান দিয়ে আছে। চাচি আর 2-1 আত্মীয় হালকা করে আড্ডা জমিয়ে রেখেছেন। এমন সময় চাচি কায়নাতের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, কায়নাত, তোমার জামাই কেমন? শ্বশুরবাড়ি কেমন? এতদিনে তো বেশ মানিয়ে নিয়েছো, তাই না? কায়নাত হেসে বলল, আমার জামাই ভালোই, মানে গম্ভীর মানুষ, কথা কম বলে, তবে খারাপও না। শ্বশুরবাড়ির সবাই সবার মতোই, ঝগড়া ভালোবাসা মান অভিমান মিশেই চলছে। চাচি হেসে মাথা নাড়লেন, তাই নাকি? জামাই এলো না কেন? উনি হয়তো বিয়ের দিন আসবেন। আচ্ছা, তাহলে সংসার মোটামুটি শান্তিতে চলছে? কায়নাত একটু ভেবে বলল, শান্তি আছে, আবার অশান্তিও আছে। সংসার তো একরকম যুদ্ধক্ষেত্র চাচি, তবে সব মিলিয়ে চলছে আলহামদুলিল্লাহ। চাচি গম্ভীর চোখে কায়নাতকে দেখলেন, তারপর ধীরে বললেন, তুমি বড় মনের মেয়ে মা। সংসার টিকিয়ে রাখতে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। দোয়া করি সুখী হও। কায়নাত মৃদু হাসল। শরীরটা খারাপ লাগছে বলে সে বিছানা করে শুয়ে পড়ল। অর্ণ বলেছিল রাতে কল করতে, বেচারি মনে নেই। রাত পেরিয়ে সকাল হলো। রাস্তায় ব্যস্ততায় শহর তাজা হয়ে উঠল। নিশা চলে এসেছে সকাল সকাল ভাবির কাছে। কায়নাত ননদকে নিয়ে সকালের খাবার খেয়ে বাড়ির বাইরে বের হয়েছে মুনিয়ার সাথে। বাড়ির সামনে আসতে অর্ণের গাড়ি দেখে চমকে উঠল কায়নাত। নিশা হতভম্ব হয়ে উঠল, ভাইয়া। ঠিক তখন অর্ণ গাড়ি থেকে নেমে এলো, ছাই রঙা শার্টের হাতা গুটিয়ে। বুকে হাত গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কায়নাত শুকনো ঢোক গিল রাতের কথা ভেবে। সকালে তো কল করেনি সে।
মুনিয়া অর্ণকে দেখেই সালাম দিল। অর্ণ নরম গলায় সালামের উত্তর নিয়ে কাছে এগিয়ে এলো। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ভ্রু উঁচিয়ে বলল, ম্যাডাম। কায়নাত শরীর দুলল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এত সকালে আপনি এখানে কেন? অর্ণ কায়নাতের হাত আঁকড়ে ধরল। নিশাকে বলল, ওরা যেন একাই চলে যায়। নিশা মাথা নাড়িয়ে মুনিয়াকে নিয়ে প্রস্থান করতে অর্ণ হালকা ঝুঁকে এলো বউয়ের কাছে। কায়নাতের কপালে টোকা মেরে বলল, আপনি কি আপনার স্বামীর কথা ভুলে গেছেন ম্যাডাম? কাল কত রাত অবধি জেগেছিলাম জানেন আপনি? ফোন বন্ধ ছিল কেন? কায়নাত মিনমিন করে বলল, চার্জ ছিল না বোধহয়। শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। অন্য গাড়িতে নিয়ে এলো কায়নাতকে। গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে না আপনার? এমনিতেও তো দিনরাত এক করে কান্না করেন। কায়নাত মুখ বাঁকালো, বলল, আপনাকে তো বলেছিলাম আমার সাথে আসতে, তাহলে আপনি কেন আসেননি? আমার বোনের বিয়েতে আমি থাকবো না? অর্ণ গম্ভীর ভঙ্গিতে স্টিয়ারিং ধরল। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আপনার বোনের বিয়ে, আমার তো নয়। তাই ভাবলাম জামাই এসে বরকনের ভিড় বাড়াবে কেন। কায়নাত চোখ কুচকে তাকালো। আপনার কি সমস্যা বুঝি না। একটু আসলে কি হতো? সবাই বলতো কায়নাতের জামাই এসেছে, কত মান সম্মান বাড়তো। মান সম্মান আমার নামেই যথেষ্ট, আলাদা করে আসার প্রয়োজন নেই। কায়নাত ঠোঁট ফোলালো, অভিমান করার মতো মানুষ আপনি। আমি একদিন না ফোন করাই এমন নাটক করছেন। আর আপনি যে আমার সাথে আর আপনি যে আমার কোনো আবদারই শোনেন না। অর্ণ হঠাৎ গাড়ি থামিয়ে দিল। কাছে ঝুঁকে এসে বউয়ের চোখের দিকে তাকিয়ে বলল, একদিন না ফোন করলে আমি পাগল হয়ে যাই। এটা বুঝতে এত কষ্ট হচ্ছে আপনার? সারা রাত বসে থেকেছি শুধু আপনার একটা কলের আশায়, অথচ আপনি আরামে ঘুমিয়েছেন। কান্নাত লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল। আঁচল ঘোরাতে ঘোরাতে মিনমিন করে বলল, শরীরটাই খারাপ লাগছিল, ইচ্ছা করে তো ঘুমায়নি। অর্ণ হালকা টেনে নিল কায়নাতের হাত, গম্ভীর স্বরে বলল, আমার বউ অসুস্থ হবে আর আমি জানবো না? এটা মেনে নেওয়া যায় না। চলো হসপিটালে যাব। ধুর, এটুকুর জন্য আবার হসপিটালে যেতে হবে? অবশ্যই যেতে হবে। যাব না, আপনি আমাকে ঘুরতে নিয়ে চলুন, দূরে কোথাও। অর্ণ গম্ভীর মুখে বউয়ের ক্লান্ত মুখশ্রী দেখে সিরিয়াস হয়ে বলল, তুমি ঠিক আছো? কানাত মুচকি হেসে মাথা নাড়ল। দিন পেরিয়ে রাত হলো। কানাত এখনো অর্ণের সাথে। সোহানা বেগম বারবার কল করায় অর্ণ বলেছে কায়নাতে যেতে একটু লেট হবে। জামাইয়ের কথা শুনে সোহানা বেগম আর কিছু বলতে পারেননি। কায়নাত রেগে তাকিয়ে আছে অর্ণের দিকে। অর্ণ তাকে চৌধুরী বাড়ি নিয়ে এসেছে। এখন যে অর্ণ তাকে ওই বাড়ি যেতে দিবে না, এটাও সে বুঝে গেছে। অর্ণ সেই দৃষ্টি তোয়াক্কা না করে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসলো। কায়নাত দাঁত কটমট করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এই বাড়ি নিয়ে এলেন কেন? ওই বাড়িতে অনেক ছেলে ছিল, তারা আমার আত্মীয়। তুহিনও তোমার ভাই ছিল। কায়নাত চুপ করে গেল। বুকটা যেন হঠাৎ করে কামড়ে ধরল তুহিনের নাম শুনে। সে গুটি গুটি পায়ে অর্ণের কাছে এগিয়ে গিয়ে পাশে বসলো। অর্ণ বলল, জেদ করবেন না, অনেক রাত হয়েছে, ঘুমান। কায়নাত লক্ষ্মী মেয়ের মতো অর্ণের পাশে গিয়ে শুয়ে পড়ল। অর্ণ ঘরের লাইট বন্ধ করে কায়নাতের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। কায়নাত ফিসফিস করছে, অর্ণ সেসব কথায় উত্তর দিচ্ছে। কায়নাত বলল, আপনাকে না পেলে এই সুখ হয়তো কোনোদিন পেতাম না। অর্ণ মৃদু হেসে বলল, আপনি আমার জীবনে না আসলে আমি জানতামই না ভালোবাসায় এত সুখ। এসে ফেলল মেয়েটা। হঠাৎ কায়নাত ধীরে স্বরে বলল, শুনছেন, আমি যদি বেবি এক্সপেক্ট করি তাহলে কি আপনি অফিস যাবেন না? আমার পাশে বসে আমাকে শুধু আদর করবেন? অর্ণ চোখ বন্ধ করেই রেখেই বলল, তুমি সুস্থ থাকতে আমি শান্তিতে কাজ করতে পারি না। অসুস্থ হলে তো দেশ ছেড়ে দিতে হবে। যত সব, আপনি আমার শুধু অপমান করছেন। নাটকবাজ মহিলা, প্রশংসা করছি আপনার। কায়নাত মুখ ভার করে পাশ ফিরল। অর্ণ কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়েই হঠাৎ হাত বাড়িয়ে কায়নাতের পেটে সুড়সুড়ি দিতে শুরু করলো। কায়নাত চমকে উঠে হেসে উপড়ে গেল। আল্লাহ, থামুন না প্লিজ, আমি মরে যাচ্ছি। তাহলে রাগ ভাঙবে নাকি এখনো মুখ ফোলানো থাকবে? কায়নাত হেসে হেসে কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা আচ্ছা, রাগ নেই, এবার থামুন। অর্ণ হাত সরিয়ে নিল।
মুচকি হেসে কায়নাতকে কাছে টেনে নিল। কায়নাত হাঁপাতে হাঁপাতে বুকে মুখ গুজে বলল, আপনি ভীষণ খারাপ। তার চুলে হাত বুলিয়ে নিচু স্বরে ফিসফিস করলো, হ্যাঁ খারাপই তো, শুধু আপনার জন্য। দুজনের মাঝে দূরত্ব হঠাৎ করে গায়েব গেল গেলে গলে গেল। দুজনের মাঝে দূরত্ব হঠাৎ করেই গলে গেল। অর্ণ আলতো করে তার গাল ছুল। কানাত চোখ বুজে ফেলল। ঘনিষ্ঠতার মুহূর্তে হঠাৎ বজ্রপাতের মতো ফোন বেজে উঠল। অন্ধকার ঘর শব্দটা কানে ঢুকতেই কানাত আঁতকে উঠে আরো শক্ত করে অর্ণকে আঁকড়ে ধরল। ধরবেন না ফোন। অর্ণ তার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। কানাত মুখ নাড়িয়ে বারণ করলো। অর্ণ আলতো করে তার আঁকড়ে ধরা হাত সরিয়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে মেহেরাব নাম দেখে ভ্রু কুঁচকে এলো তার। এত রাতে তো মেহেরাবের কল করার কথা নয়। সে কল রিসিভ করতে ওপাশ থেকে একদমই মেহেরাব বলল, শাওনের অ্যাক্সিডেন্ট হয়েছে তোদের বাড়ির মোড়ের সামনে। অর্ণ ভ্রুযুগল কুঁচকে বলল, শাওন? বাল নুসরাতের। অর্ণ মেহেরাবের কথা থামিয়ে দিয়ে বলল, কিভাবে কি, কোথায় এখনো? মেহেরাব শুকনো ঢোক গিলে বলল, বাইক অ্যাক্সিডেন্ট, সাথে একটা মেয়েও ছিল, খুব সম্ভবত ওর ওয়াইফ হবে। হয়েছে কি বলবি? মেয়েটার তেমন ক্ষতি হয়নি, কিন্তু মানে শাওন মারা গেছে। মাথা নেই বডির সাথে, মাথা থেতলে গেছে। সে মারা গেছে জানার পরও আমার বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করছে না মা। আমার খারাপ লাগছে এই ভেবে মানুষটা তার সন্তানের মুখটাও দেখে যেতে পারল না। বেহরোজ বেগম মেয়ের শুকনো মুখ পানে তাকিয়ে রইলেন। তিনি খুব ভালো করেই জানেন নুসরাতের ভেতরের অনুভূতি সম্পর্কে। মেয়েটা যে ভেতরে ভেতরে যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথেই, অথচ অথচ নিজেকে শক্ত দেখানোর কতই না চেষ্টা। মাশফিক চৌধুরী মেয়ের মাথায় হাত রাখলেন। চার ভাই চুপচাপ বসে আছে বোনের পাশে। অর্ণর ভাবভঙ্গি থমথমে। এখন সকাল। অর্ণ গতকাল রাতে হসপিটালে গিয়েছিল। মানবতার খাতিরে দেখতে গিয়েছিল একবার। শাওনের পরিবার উপস্থিত ছিল সেখানে। কায়নাত এক গ্লাস পানি নিয়ে এলো নুসরাতের জন্য। গ্লাসটা আইমানের হাতে দিতেই আইমান গ্লাস এগিয়ে দিল নুসরাতের কাছে। নুসরাত অল্প পানি খেয়ে সবার দিকে তাকিয়ে বলল, আমার শরীরটা ভালো লাগছে না বাবা, তোমরা যাও, আমি একটু ঘুমাই। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে থেকে দরজা চাপিয়ে দিল প্রেম। নুসরাতের এতক্ষণ চেপে রাখা কান্নাগুলো গলগল করে বেরিয়ে এলো চোখ বেয়ে। মুখে হাত রেখে হু হু করে কেঁদে উঠল। ওই মানুষটা যতই অন্যায় করুক, সে তার সন্তানের বাবা ছিল। একটা সময় ওই মানুষটার বুকে মাথা রেখে ঘুমিয়েছে, আজ সেই মানুষটা নেই, তার অস্তিত্বও নেই। লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেছে। নুসরাত জোরে জোরে শ্বাস টানলো, মাথা চুল টেনে ধরলো, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নুসরাত উঁচু পেট নিয়ে বিছানায় ছটফট করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা যেন চাপা পড়ে আসছে, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা প্রেম ঘরে ঢুকে পড়ল। নুসরাতকে তার স্বাভাবিক লাগছিল না বলে দেখতে এসেছিল ওকে। প্রেম তাড়াহুড়া করে বোনকে আঁতুসহ করে বসালো। নুসরাত কাঁপতে থাকা হাত দিয়ে প্রেমকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠ কাঁপছে, হাহাকার হাহাকার ভরা শব্দ বের হচ্ছে। প্রেম আটকে উঠে নুসরাতের পিঠে হাত রাখলো। এই শান্ত হ, রিল্যাক্স নুসরাত। আছি ভাই, আছি না, কাঁদিস কেন? আমার কষ্ট কেন হচ্ছে ভাইয়া? আমি তো ওই মানুষটাকে ঘৃণা করি। এত কষ্ট কেন হচ্ছে? আমার সহ্য হচ্ছে না, আমার শ্বাস আটকে আসছে ভাইয়া। প্রেমের বুকটা ভেঙে যাচ্ছে। সে মাথায় হাত বুলিয়ে দিল বোনের। তারও বুকের ভিতর হচ্ছে বোনের কষ্ট দেখে, বুক ব্যথা হচ্ছে বোনের কষ্ট দেখে। কষ্ট হওয়াটা স্বাভাবিক নুসরাত। মানুষটা যাই হোক না কেন, তোর জীবনের অংশ ছিল, তোর সন্তানের বাবা ছিল। তুই যতই ঘৃণা করিস, মন তো আর নিয়ন্ত্রণে আসে না। নুসরাত কান্নায় ভেঙে পড়ল। প্রেম বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ওকে। ভাইয়া, বুকটা ফেটে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। প্রেম ওর অবস্থা দেখে কিছু ভাবতে পারল না। শার্টের হাতা গুটিয়ে বোনকে কোলে তুলে নিল। ঘরের বাইরে বেরিয়ে আসতে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো। অর্ণ গাড়ি বের করলো। নুসরাতকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তৎক্ষণাৎ। হসপিটালে পৌঁছে তাড়াহুড়া করে নুসরাতকে কেবিনে শিফট করা হলো। নার্সরা দ্রুত তাকে অক্সিজেন দিল। ডাক্তার এসে পরীক্ষা করে বেরিয়ে এলেন।
বাইরে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। পেরুজ বেগম চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? ডাক্তার মিহিকা হালকা গম্ভীর গলায় বললেন, টেনশন আর মানসিক চাপের কারণে রোগীর অবস্থা এমন হয়েছে। এখন আর বেশি চিন্তা করার দরকার নেই। আপনার মেয়ের বেবি ডেলিভারির সময় খুব কাছাকাছি। এই অবস্থায় তাকে একদমই মানসিক চাপ দেওয়া যাবে না। অর্ণ থমথমে মুখে বলল, মানে ও এখন ঠিক আছে? ডাক্তার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আপাতত কোনো সমস্যা নেই, তবে ওর শরীর দুর্বল হয়ে গেছে। আপনাদের খেয়াল রাখতে হবে যেন সে কোনোভাবে দুশ্চিন্তা না করে। স্ট্রেস ওর জন্য, বাচ্চার জন্য ক্ষতিকর। প্রেম স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবু চোখের কোণে জমে থাকা অশ্রু লুকাতে পারল না। আদাল বলল, ডেলিভারির ডেট কবে? ডাক্তার কাগজের দিকে তাকিয়ে উত্তর দিলেন, যে কোনো সময় হতে পারে, তাই আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, রোগীকে শান্ত রাখতে হবে। সবাই একে অপরের দিকে তাকালো, নিস্তব্ধতা নেমে এলো। মনের ভিতর ভয়, দুশ্চিন্তার, আশার অদ্ভুত মিশ্রণ। শের এসেছে নুসরাতের খবর শুনে। ভেতরে নুসরাত চোখ বন্ধ করে শুয়ে আছে। বুকে হাত রেখে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। হৃদয়ের গভীর থেকে আসা কষ্টের সঙ্গে লড়াই করছে সে, শুধু নিজের জন্য নয়, তার অনাগত সন্তানের জন্য। নুসরাতের কেবিনে ঢুকেছে সবাই। কায়নাত কেবিনের মধ্যে এক সাইডে সোফার এক কোণে মাথা চেপে বসে আছে, পা উঠিয়ে। অন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সবার জন্য। মায়ের হাতে সবকিছু দিয়ে কায়নাতের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো তার। ট্রাউজারের পকেটে ফোন রেখে এগিয়ে গেল নিকটে। কায়নাতের পাশে বসে ঘাড়ে হাত রেখে বলল, আর ইউ ওকে? কায়নাত মাথা তুলে বলল, শরীরটা ভালো লাগছে না আমার। অর্ণব ভ্রু কুঁচকে কায়নাতের দিকে তাকালো। সে বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে কায়নাতের অস্বাভাবিক পরিবর্তন। মাথায় চুল ঝরছে, পুরো ঘর ভর্তি চুল দিয়ে ভরা থাকে। ক্লান্ত শরীর, শরীর ফুলেছে, কোনো কাজে মন দিয়ে করে না, অতিরিক্ত ঘুমায়, মাসিক অনিয়ম। অন্য ঠোঁট চেপে ধরে আর চোখে প্রেমের দিকে তাকালো। ঘাড় সোজা করে প্রেমকে ডেকে উঠল সে, প্রেম। প্রেম তাকালো ভাইয়ের দিকে। অর্ণ বলল, প্রেমের চেম্বারে যেতে। প্রেম কায়নাত আর অর্ণকে নিয়ে নিজের চেম্বারে এলো। প্রেম একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল। কায়নাতকে কিছু টেস্ট করাতে দেওয়ার পর বিকেলে রিপোর্ট এলো। কায়নাতের হাইপোথাইরয়েডিজম রোগ হয়েছে। অর্ণ চিন্তিত বদন, রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে মুখ ফুটে একটা কথাও বলে না। নিজে যে অসুস্থ একবারও তো অসুবিধার কথাগুলো বলতে পারতো ওকে। এক মুহূর্তে অর্ণব বসে আছে ডক্টরের সামনে। কায়নাত পাশেই আছে। অর্ণব বলল, বেশি সিরিয়াস? ডক্টর হালকা হেসে মাথা নাড়লেন, সিরিয়াস নয়, তবে নিয়মিত ওষুধ খেতে হবে। ওর জীবনধারা কিছু পরিবর্তনের দরকার। বিশ্রাম নিতে হবে, মানসিক চাপ এড়াতে হবে। ওষুধ সময় মতো না নিলে সমস্যা হতে পারে। ডক্টর কাগজপত্রের দিকে তাকিয়ে বলে দিলেন, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই অবস্থায় বেবি নেওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। থাইরয়েড ঠিকভাবে নিয়ন্ত্রণে না থাকলে গর্ভধারণ ও প্রসবের সময় সমস্যা হতে পারে। এই সময় বেবির ব্যাপারটা না আগানোই ভালো। এতে মা এবং বাচ্চা দুজনেই ক্ষতি হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। নিয়মিত ডাক্তার দেখাতে হবে, ওষুধ ঠিকমতো খেতে হবে এবং মানসিক চাপ এড়াতে হবে। নিয়মিত ডাক্তার দেখাতে হবে, ওষুধ ঠিকমতো খেতে হবে এবং মানসিক চাপ এড়াতে হবে। অর্ণ কায়নাতকে নিয়ে বেরিয়ে এলো। নুসরাতকে বাড়িতে ফিরল সন্ধ্যা নাগাদ। অর্ণ গম্ভীর মুখে বসে আছে ঘরে। কায়নাত চুপটি করে তার পাশেই শুয়ে আছে। অর্ণ গম্ভীর আনন্দ দেখে মেয়েটার বুক কাঁপছে ভয়ে। হসপিটাল থেকে আসার পরে একটা কথাও বলেনি অর্ণ। কায়নাত শুকনো ঢোকিলে বলল, আপনি ঠিক আছেন? অর্ণ হঠাৎ চোখ রাঙিয়ে তাকালো। ভড়কে গেল মেয়েটা। অর্ণ দাঁত চেপে ধমক দিয়ে বলল, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, খুব বড় হয়ে গেছো? কতদিন ধরে এই রোগ পুষে রেখেছিলে? আমাকে একবারও কি বলা যেত না? কায়নাত ছলছল চোখ উল্টে ধরা গলায় বলল, আমি তো জানতাম না রোগ হবে, ভেবেছি এমনি শরীর খারাপ। অর্ণ চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করলো। কায়নাতের ফুপানোর শব্দ শুনে কিছুটা শান্ত হলো। কায়নাতের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, আর কিছুদিন গেলে এর ভয়াবহ রূপ ধারণ করতো। তুমি জানো, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো? সরি।
অর্ণা নিঃশব্দে বউয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, নিয়মিত ঔষধ খাবে, মনে মনে থাকবে। কায়নাত মাথা নাড়ায়। অর্ণা বউকে বুকে জড়িয়ে রাখে। ভয় পেয়েছে সে আজ। ছোট বউটা অসুস্থ। কায়নাতের শ্বাস প্রশ্বাসের মাঝে মধ্যে অনেক ধীর গতিতে চলে, যার জন্য মাঝে মধ্যে অর্ণা রাতে ঘুমাতে পারে না। এক ধ্যানে বউয়ের দিকে তাকিয়ে থাকে। নাকের কাছে হাত দিয়ে চেক করে শ্বাস চলছে কিনা। যন্ত্রণায় কত রাত সিগারেটের ধোঁয়া উড়িয়েছে হিসেব নেই। সুরঞ্জনার বিয়ে আজ। চৌধুরী বাড়ির সবাই সেখানে উপস্থিত। নুসরাত উঁচু পেট নিয়ে সুরঞ্জনার ঘরে বসে আছে বিছানায়। কায়নাত সুরঞ্জনার সাজ দেখছে। বউ সেও বিয়ে করেছিল। অর্ণ সেদিন মাঝরাতে বউ সাজিয়ে কবুল করেছিল তাকে। পুরনো কথা ভাবতেই হেসে ফেলল সে। অর্ণ বোধহয় বাইরের ভাইদের সাথে। কায়নাত বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। বাইরে এসে জানতে পারলো অর্ণ ছাদে গেছে। সে গুটি গুটি পায়ে ছাদে গেল। গিয়ে দেখলো ছেলেরা মিলে সিগারেট টানছে। কায়নাতের কপালে ভাঁজ পড়ল। অভিমানে চোখে অর্ণের দিকে তাকিয়ে রইল। অর্ণের পরনে আজ কালো পাঞ্জাবি, বউয়ের সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরেছে। অর্ণ সুরঞ্জনার এক কাজিনের সাথে কথা বলছিল। হঠাৎ ছাদের দরজার দিকে চোখ যেতে কথা থামিয়ে দিল। হাতের সিগারেট কয়েকবার টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর এগিয়ে এলো কিশোরীর কাছে। কায়নাতের সামনে আসতে না আসতে কায়নাত শাড়ির আঁচল মুখে চেপে ধরে পড়ল, কাছে আসবেন না আমার। অর্ণ দাঁড়িয়ে গেল। কিছু বলার আগে কায়নাত অর্ণের দিকে তাকালো, বলল, আমার কথার কোনো দাম নেই আপনার কাছে, তাই না? আমি বারণ করার পরও আপনি আবার সিগারেট খাচ্ছেন। অর্ণ মাথা চুলকে বলল, খাই না তো, আজ অনেক দিন পর আবার মিথ্যা কথা বলছেন। কায়নাত বিরক্ত হলো। ঘন শ্বাস ফেলে ধুর বলে পিছু করে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। অর্ণ হতভম্ব। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে কায়নাতের পিছু নিল। নিচে ফ্লোরে আসতে অর্ণ কায়নাতের হাত টেনে ধরলো। আশেপাশে অনেক মানুষ। পরিস্থিতি খারাপ হবে বলে কায়নাত চুপ রইল। অর্ণ কাছে টেনে নিয়ে ধীরে স্বরে বলল, আর খাবো না, সরি। কায়নাত উত্তর দিল না। বললাম তো সরি, কথা বলবে না তুমি? কায়নাত ঘুরে দাঁড়ালো। অর্ণের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমার কথার গুরুত্ব কতটুকু সেটা নিজের চোখেই দেখলাম। আর কি বা বলার আছে? কতদিন ধরে সিগারেট ধরি না দেখেছো তুমি? আজকে অনেকদিন পর ছুঁয়েছি। ভালো করেছেন। সেই সময় কায়নাত হাত ছাড়িয়ে সুরঞ্জনার ঘরে ঢুকলো। বিকেলবেলা বিয়ে পড়ানো হলো। সুরঞ্জনার ইচ্ছা না থাকলেও খোকনকেই কবুল করতে হলো। শেষে সন্ধ্যার পর বিদায় হলো। রাতে চৌধুরী বাড়ির সবাই খাওয়া দাওয়া করেই ফিরল। প্রেম আর আদর মিলে নুসরাতকে তার ঘরে দিয়ে এসে যে যার ঘরে গেল। পরদিন সকাল সকাল বাড়িতে এলো স্বার্থ এবং শেহের। হাতে নানা রকম ফল। হবু শ্বশুর বাড়ি বলে কথা। স্বার্থ নিশার ঘরে এলো। নিশা হাতের নখ কাটছিল। স্বার্থকে দেখে সব ছুঁড়ে মেরে চাপটে জড়িয়ে ধরলো। স্বার্থ শব্দ করে হাসলো। নিশার মাথায় হাত বুলিয়ে বলল, নেশার বাচ্চা, পাগল হয়ে গেছিস? নিশা হঠাৎ স্বার্থর চাপদাড়ি কলাগালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমাকে কত মিস করেছি জানো? কষ্টের ঠেলায় সকালে খাইনি আমি। স্বার্থ ঠোঁট চেপে হাসলো। নাটকবাজ মেয়ে একটা। নিশা ছেড়ে দিল স্বার্থকে। হামাগুড়ি দিয়ে বিছানায় বসে স্বার্থকে বসতে দিল। স্বার্থ পা উঠিয়ে বসলো। নেল কাটার হাতে নিয়ে নিশার হাতের নখ ধরে হাত টেনে বলল, আম্মু তোকে বাসায় নিয়ে যেতে বলেছে, আজ তোর জন্য কাচ্চি রান্না করবে। নিশা অবাক হয়ে বলল, আন্টি যেতে বলেছে? হ্যাঁ, আম্মুকে বলে নিয়ে যেও, না বলে গেলে আমাকে বকবে। আচ্ছা। স্বার্থ সুন্দর করে নিশার নখগুলো কেটে দিল। নিশা স্বার্থের দিকে তাকালো। চোখ ছোট ছোট করে মাথার চুলের দিকে তাকিয়ে বলল, তোমার চুল তো পেকে যাবে কয়েকদিন পর। কানাডা যাওয়ার আগে বিয়েটা করে যাও। স্বার্থ নিশার কপালে টোকা মারল। ফাজিল, আগে পড়াশোনা শেষ কর, ততদিনে তুমি বুড়ো হয়ে যাবে তো। কানাতকে দেখেছো কি সুন্দর জামাই নিয়ে সংসার আর পড়াশোনা দুটোই করছে? ওদের বিয়েটা তো স্বাভাবিক ছিল না সোনা। তোকেও বিয়ে করব, তার আগে নিজেকে স্ট্রং কর। আমি তো স্ট্রং। স্বার্থ দুষ্ট হাসলো। ঘুরচিয়ে বলল, হুম, আরো স্ট্রং হতে হবে। এই স্বার্থকে সামলাতে হলে। নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে আতঙ্কিত হয়ে বলল, ইস, তুমি ভীষণ খারাপ হয়ে যাচ্ছ স্বার্থ ভাই। স্বার্থ নিশাকে কাছে নিয়ে এলো। কাঁধে হাত রেখে চিবুক কুচিয়ে বলল, শুধু তোর জন্য। স্বার্থ আজ দ্বিধা না করে আলতো করে নিশার ঠোঁটে চুমু খেলো। নিশা চমকে উঠল। চোখ বড় বড় করে স্বার্থের দিকে তাকিয়ে রইল।
এক মুহূর্ত যেন শ্বাস নিতে পারছিল না। স্বার্থ হালকা এসে আবারও তার ঠোঁটে নরম চুমু এঁকে দিল। তারপর নিশার গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, সরি বিয়ের আগে এভাবে চুমু খাওয়ার জন্য, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। নিশার বুক টিপটিপ করছে, চোখে অদ্ভুত লজ্জার ছায়া, কথা বেরোতে পারছিল না মুখ দিয়ে। কিছুক্ষণ পর হঠাৎ মুখ ফিরিয়ে বিছানার চাদর টেনে মুখ ঢাকলো। গলা কেঁপে উঠল তার। আর কখনোই এমন করো না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। স্বার্থ হেসে নিশার কাছে ঝুঁকলো। প্রমিস আর করব না। নিশা মুখ তুলল, লাজক চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, যাও তো। যাবো কেন? আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসছি। আমার সামনেই রেডি হ। নিশা কটমট করে তাকালো। খারাপ লোক, বের হও ঘর থেকে তাড়াতাড়ি। স্বার্থ শব্দ করে হাসলো। বিছানা থেকে নেমে হঠাৎ পিছু ঘুরে নিশার চোয়াল চেপে ধরে ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বলল, লাভ ইউ সোনা, তাড়াতাড়ি আয়। স্বার্থ বেরিয়ে গেল ঘর থেকে। নিশা ঠোঁটে হাত রেখে পাথরের মতো বসে রইল। লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে হাত পা ছড়াছড়ি করলো। স্বার্থকে দেখলে আজকাল ভীষণ লজ্জা লাগে। লোকটা কেমন কেমন করে তাকায়। খুলনায় চৌধুরী বাড়ি দুপুরে খাবারের আয়োজন করা হচ্ছে। বাড়িতে রাহেলা বানু এসেছেন। নিধি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও প্রেমের সাথে ঘন্টার সময় নিয়ে কথা বলে। এই তো কিছুক্ষণ আগে কথা হয়েছে। নাজনীন নিজের ঘরে ফ্লোরে বসে আছে, পালঙ্কে হেলান দিয়ে, দৃষ্টি শূন্য। খানিকক্ষণ পর পর দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে বুক চিরে। বুকটা ভীষণ ভার হয়ে আছে। কাজে মন দিতে পারছে না। পাপ জানা সত্ত্বেও বারে বারে সেই পাপকে বুকের ভিতর পুষে রাখতে ইচ্ছা হয়। হাতের মধ্যে একটা পুরোনো ডায়েরি, সেটার শেষ পাতায় কিছু অসম্পূর্ণ লেখা। নাজনীন দৃষ্টি বুলালো সেখানে। জীবনটা বড্ড অদ্ভুত রাগিনী। মানুষটার থেকেও বেশি অদ্ভুত কেন জানো? আমি নাজনীন চৌধুরী, চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু কিন্তু তোমার মুখখানা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন সবকিছু কেমন ঘোলাটে হয়ে যায়। মনে হয় এই বুঝি তুমি কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, নাজনীন ভাই, তুমি আমার একটা কথাও শোনো না। কেন কোমরে হাত রেখে আগের মতো রাগ দেখাও না রাগিনী? তোমাকে কতদিন এক পলক দেখি না, তৃষ্ণায় বুকটা হাহাকার করছে। আমি জানি তুমি অন্যের স্ত্রী, অন্যের অধিকার, অন্যের আমানত। তুমি আমার জন্য অবাধ্য, হারাম, পাক, অন্যায়। তবুও তবুও এই পাপ আমার পিছু ছাড়ছে না। যন্ত্রণা হয় রাগিনী, বড্ড ব্যথা হয় এই মনে। আমি বোধহয় এই হাহাকার দহন নিয়েই দুনিয়ায় মায়া ত্যাগ করব। খোদার কাছে কসম করেছি, এই সংক্ষিপ্ত জীবনে রাগিনী রানী ছাড়া অন্য কোনো নারীর স্থান দেব না। তুমি ঘৃণা সব পাপ আমার জন্য। পরের জন্মে তুমি আমার হয়ে এসো রাগিনী। একতরফা ভালোবাসার বিচ্ছেদ যে বড্ড যন্ত্রণাদায়ক। এই মৃত্যু সমান কষ্ট আমি আর সইতে পারবো না। খুব সুখী হও। মৃত্যুর আগে শুধু একবার দেখা দিও রাগিনী। শুধু একবার মন ভরে তোমায় দেখতে দিও, শুধু একবার। ঘরের জানালার পর্দা বাতাসে উড়ে এসে বাড়ি খেছে দরজার সাথে। নাজনীনের চোখের কোণায় পানি, শূন্য দৃষ্টিখানা জানালার দিকে তাক করে বিড়বিড় করে বলল, শুধু একবার দেখা দিও রাগিনী, মনটা ভরে শেষবার মতো তোমায় দেখতে চাই, দেখা দিও। দরজায় ঠকঠক শব্দ হওয়ার সাথে সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে রেখা বেগম কণ্ঠস্বর ভেসে এলো। নাজনীন কোনো উত্তর দিচ্ছে না বলে তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ছেলেকে মেঝেতে বসে থাকতে দেখে বুকটা কামড়ে ধরলো। ধীরে পায়ে এগিয়ে এসে ছেলের পাশে বসতেই নাজনীন মায়ের কোলে মাথা রাখলো। ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার বুকে বড্ড যন্ত্রণা হয়, তুমি একটু দোয়া পড়ে দিবে? রেখা বেগম হাত দিয়ে ছেলের চোখের পানি মুছে দিলেন। এভাবে আর কত বাবা, সে তো তোর ভাইয়ের বউ। এটা কেন বুঝতে চাইছিস না? বুঝবো বুঝবো না কেন? আমি তো তার সুখী সংসারের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আম্মা। সে সুখী হোক, দুনিয়ার সব সুখ তার হোক। খুব কষ্ট হচ্ছে? খুব। এত কষ্ট তোমার হলে তুমি বেঁচে থাকতে পারতে না আম্মা, খুব কষ্ট হয়। রেখা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ধরা গলায় বললেন, আব্বা, কখনো তার নামে বদদোয়া দিস না। মেয়েটার কপাল এমনিতেই খারাপ, কখনো সুখের মুখ দেখেনি। বিয়ের পর যদি একটু সুখ হয় তাহলে ক্ষতি কি? নাজনীন মুচকি হাসল। আম্মা, তোমার ছেলে কি এতই খারাপ? পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেল, আমি তার পাশে থাকবো?
রেখা বেগম গর্ব করে হাসলেন। নাজনীনের চোখ ভিজে আসছে, বারবার শুকনো ঢোক গিলেও যেন চোখের পানি আটকাতে পারছে না। মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, আম্মা, আমার ধৈর্য কুলায় না। আল্লাহ আমার সাথে বেইমানি করলো। আমার হৃদয় এমন ভাবে ভাঙলো যেটা জোড়া লাগানো অসম্ভব। এই দুঃখ নিয়ে কিভাবে জীবন পার করবো আম্মা? রেখা বেগম ঠোঁট ভেঙে কেঁদে উঠলেন। নাজনীন ফের বলল, তাকে মনে করো পাপ আম্মা, যাকে আমি কখনো ভুলতে পারবো না। তাকে আমার থেকে ছিনিয়ে নেওয়া কেন হলো? আমি কি আল্লাহর কাছে অভিযোগ করতে পারবো না আম্মা? চুপ কর নাজনীন, বাচ্চাদের মতো কথা বলিস না। তোর দাদা শুনতে পেলে কেলেঙ্কারি ঘটে যাবে। নাজনীন চুপ করে গেল, মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। এই তো জীবন, কেউ পেয়েও অবহেলা করে, আর কেউ না পেয়েও যন্ত্রণায় কাতরায়। কে জানে কি লেখা রেখেছে আল্লাহ তার ভাগ্যে। কাল অর্ণার ফ্লাইট, সবকিছু গুছিয়ে রেখেছে সে। কায়নাত হাঁটুতে মুখ ঠেকিয়ে তাকিয়ে আছে অর্ণর দিকে। অর্ণ কিছু জিনিস গুছিয়ে ব্যাগে রাখছে, গম্ভীর মুখে সকল কাজ করে যাচ্ছে। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছল, জোরপূর্বক ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, লাট সাহেব, তাহলে চলেই যাচ্ছেন? অর্ণ উত্তর দিল না। কায়নাত ফের শুধাই, নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন নিজের। সেখানে গিয়ে আবার কায়নাতকে ভুলে যাবেন না যেন। অর্ণ চোখ তুলে তাকালো, মেয়েটার চোখ মুখ ফুলে গেছে কান্নায়। অর্ণ শুকনো ঢোক গিলে কাজে মন দিয়ে বলল, তুমি নিজের যত্ন নিবে ইডিয়েট। ঠিক সময় মতো ওষুধ খাবে। পড়াশোনায় কোনো বাহানা চলবে না। কায়নাত মাথা নাড়ল। অর্ণ সবকিছু গুছিয়ে বিছানায় এসে কায়নাতের পাশে বসলো, অথচ একবারও কায়নাত চোখের দিকে তাকালো না। কায়নাত আর ঘাটল না অর্ণকে। বালিশ ঠিক করে মাথা রেখে চোখ বন্ধ করলো, অথচ চোখে ঘুম নেই। অর্ণ ঘরের লাইট বন্ধ করে পাশে শুল। কায়নাতকে বুকে টেনে বুকের সাথে চেপে ধরে মাথায় চুমু এঁকে বলল, আজ রাতটা বুকের মাঝে লুকিয়ে রাখি আপনাকে। কায়নাত ঠোঁট কামড়ে নিঃশব্দে ফুপিয়ে উঠল। অর্ণ বুঝেও চোখ রইল, এমন ভাবে জড়িয়ে ধরল যেন এই ছোঁয়াই হবে শেষ ছোঁয়া। কায়নাত কান্নারত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, পুরো পৃথিবী আমার আজীবন দুঃখই দিয়ে গেল, সবশেষে কবুল করলাম এই দুঃখই আমার জীবন। অর্ণ চোখ বন্ধ করলো, বুকের ভিতর কামড়ে ধরেছে তার। কি করে এই মেয়েকে বোঝাবে তার অনুভূতি? সে তো ইচ্ছা করে যাচ্ছে না, কায়নাতের ভালোর জন্যই যাচ্ছে। রাত পেরোলো, ভোরের আলো ফুটতে কায়নাতের ঘুম ভেঙে গেল। শরীর ভালো না দেখায় নামাজ পড়া হয় না অনেকদিন ধরে। পিট পিট করে চোখ খুলতেই বুকটা খাকা করে উঠল। পুরো ঘর শূন্য, অন্য নেই। আজ পাশে অর্ণের দেহখানা নেই, ঘরের দরজা চাপানো, অন্য একটা জিনিসও নেই ঘরে। কায়নাত বালিশে মুখ চেপে হু হু করে কেঁদে উঠল, বুক চাপড়ে বিড়বিড় করলো। সবশেষে শূন্যতায় নিজেকে ভাসাতে হলো। ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললো সে। ভালোবাসার মানুষটা আর নেই, চলে গেছে বহুদূরে। একটাবারের জন্য বলে গেল না। কায়নাত উঠে বসলো। অন্য ফ্লাইট তো সকালে নয়, তবুও লোকটা সকাল সকাল বেরিয়ে গেছে। সে বিছানা থেকে নেমে বারান্দার দিকে হাঁটা ধরলো। শাড়ির আঁচল মেঝেতে গড়াচ্ছে, এলোমেলো চুল। চোখে পানি নিয়ে বারান্দার দরজা খুলে দিতে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো কায়নাত। কষ্টগুলো গলায় আটকে আছে, না গিলতে পারছে আর না ফেলতে পারছে। সকালে বেহরুজ বেগম এলেন কায়নাতকে খাবার খেতে ডাকতে। মেয়েটা আজ খেতে নিচে নামেনি। তিনি ঘরে ঢুকে দেখলেন কায়নাত বিছানার এক কোনায় খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, বিধ্বস্ত মুখশ্রী, এলোমেলো চুল। তিনি তাকিয়ে রইলেন বাচ্চা মেয়েটার দিকে। ছেলেটার প্রতি আজ ভীষণ রাগ হচ্ছে তার। তিনি এগিয়ে এলেন নিকটে। কায়নাতের পাশে বসে মাথায় হাত রেখে কায়নাত চমকে উঠল। বেহরুজ বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, ভয় পেও না। কায়নাত চোখের পানি মুছে ঢোক গিলে বলল, কিছু বলবেন আম্মু? খাবে না তুমি? কত বেলা হয়েছে দেখেছো? তোমার না ওষুধ আছে? আমার একটুও খিদে নেই আম্মু, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। তা বললে হয়, খেতে হবে মা। কায়াত মানা করলো, সে খাবে না মানে খাবেই না। বেহরুজ বেগম ও হাল ছাড়লেন না, জোর করে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলেন। নিচে গিয়ে খাবার নিয়ে এসে নিজে খাইয়ে দিলেন। ওষুধ দিয়ে চলে যেতে কায়নাত দরজা লাগিয়ে বিছানায় এসে চোখ বন্ধ করলো। সত্যি একটু ঘুম দরকার, যন্ত্রণা কমানোর জন্য হলেও একটু ঘুম দরকার। ভাবি, আপনি ভাইয়ের কল রিসিভ করেন না কেন? কায়নাত প্রেমের প্রশ্নের উত্তর দিল না। প্রেম ঠোঁট কামড়ে ভাবির ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে ব্যর্থ হলো। ডাইনিং টেবিলে সবাই কায়নাতের দিকে তাকিয়ে আছে। নিশা খাওয়া বন্ধ করে কায়নাতের চোখের
নিচে কালি পড়া মুখটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মাশফিক চৌধুরী, বেহরুজ বেগম ও বেলি বেগম নিজেদের মুখে মুখ দেখাদেখি করলেন। প্রেম ফের কিছু বলতে গেলে মাশফিক চৌধুরী চোখের ইশারায় বারণ করলেন। কায়নাত খাবার খেয়ে বাড়ির গাড়িতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটেছে 2 দিন। শরীরটা আগের থেকেও বেশি খারাপ হয়েছে। রাতে ঘুম হয় না। কায়নাত চোখ বন্ধ করে সিটে শরীর এলিয়ে দিল। অর্ণর সাথে তার একবার কথা হয়নি। এর মধ্যে কম হলেও অর্ণ হাজারবার কল করেছে। বাড়ির মানুষদের কল করে কায়নাতের চেয়েও বেশি কথা বলতে পারেনি। ড্রাইভার কায়নাতকে কলেজের সামনে নামিয়ে দিতেই কায়নাত দুর্বল শরীরটা টেনে টুনে ভেতরে ঢুকলো। নিশা নুসরাতের ঘরে বসেছিল। অর্ণর কল আসায় তাড়াতাড়ি রিসিভ করতে চমকে উঠল। ভাইয়ের কি অবস্থা হয়েছে এই 2 দিনে? নিশা আদুরে গলায় বলল, ভাইয়া তুমি খাও না ঠিক মতো, এই অবস্থা হয়েছে কেন তোমার? অর্ণ বলল, কাজের চাপ বেড়েছে। নুসরাতের কি খবর? ওর শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তোর ভাবি কই? কলেজে গেছে। পড়ছে ঠিক মতো? তুমি যাওয়ার পর দিন থেকে কলেজে যাচ্ছে। কিন্তু ভাইয়া, ওর শরীরটা বোধহয় ভালো না। ওষুধ খাওয়াবি সময় মতো। অর্ণ হালকা কেসে বলল, ওর ফোনটা 2 দিন ধরে বন্ধ কেন? নিশা জানে না কিছু। সে ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। নুসরাত কপাল কুচকে নিশাকে বলল, ওদের মধ্যে ঝামেলা হয়েছে নাকি? জানি না। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। ফোন হাতে নিয়ে দেখলো শেহর মেসেজ দিয়েছে। নুসরাত ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। সবকিছু কেমন এলোমেলো লাগছে তার। কোথায় একটু শান্তি নেই। কায়নাত বাড়ি ফিরল। বাড়ি ফিরে গোসল করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে যায় নামাজে বেশ অনেকক্ষণ শুয়ে রইল চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ গলায় দলা পাকিয়ে উঠল। মাথা ঝিমঝিম করছে। আকস্মিক ভাবে উঠে দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশ বেসিনে ধরে বমি করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার। শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। কয়েক মিনিট ধরে বমি করার পর সে ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। হাত দিয়ে বুক চেপে ধরে হাঁপাচ্ছে। ওই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল বেলি বেগম। ওয়াশরুম থেকে শব্দ পেয়ে দরজায় কড়া নাড়লেন। কায়নাত, কি হয়েছে? দরজা খোল। কায়নাত কোনো জবাব দিল না। শরীরটাকে সামলে উঠে কল খুলে মুখে পানি ছিটালো। তারপর আস্তে আস্তে দরজা খুলল। বেলি বেগম তাকিয়ে রইলেন কায়নাতের মলিন মুখে। চোখ দুটো কঠোরের ভেতর ঢুকে গেছে। ঠোঁট ফ্যাকাশে। আল্লাহ, এ কি অবস্থা হয়েছে তোর? একদম ভালো লাগছে না তোকে দেখে। চল, আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই। কায়নাত মাথা নাড়ল। না নানি, আমি ভালো আছি। ভালো আছিস মানে? বমি করে এলি, মুখটা সাদা হয়ে আছে, শরীরও শুকিয়ে গেছে। কায়নাত দুর্বল কণ্ঠে বলল, আপনি দয়া করে কাউকে বলবেন না। আমি একটু শুয়ে নিলেই ঠিক হয়ে যাব। ওষুধ তো খাচ্ছি, ঠিক হয়ে যাব ইনশাল্লাহ। বেলি বেগম দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। ভেতরে ভেতরে তিনি চিন্তিত হয়ে উঠলেন। কায়নাত ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। কাঁথা টেনে মাথা ডেকে নিল। চোখ বন্ধ করলো, কিন্তু ভেতরে ভেতরে বুকটা ভার হয়ে আছে। অর্ণের কথা মনে পড়ছে, তার কণ্ঠ, অচেনা অভিমান, কলগুলোর ভিড়। তবু হাত বাড়িয়ে ফোনটা নিতে সাহস পাচ্ছে না। অপর পাশে ফোনের পর্দায় অর্ণের কলিং ভেসে উঠল আবারও। কিন্তু কায়নাত স্তব্ধ হয়ে শুয়ে রইল। অর্ণের সাথে কথা বলার মতো শক্তি তার নেই। মানুষটার সাথে কথা বললে আবার কাঁদবে সে। সে আর কাঁদতে চায় না। পুরো জীবনটাই তো কাঁদতে কাঁদতেই পার হলো। এত দুঃখের ভিড়ে নিজেকে খুঁজে পাওয়া যেন বড্ড কঠিন।